নর্মাল ডেলিভারি ভার্সাস সিজারিয়ান সেকশন, সবার মনে এটা প্রশ্ন, আগের থেকে কেন সিজার বেশি হয়, এখন নাকি হাসপাতালে গেলেই শুধু সিজার হয়। তো এই বিষয়ে আমরা ডাক্তাররা বা সবাই আমরা একটা বিপদগ্রস্ত যে উত্তরটা কি হবে। উত্তরটা এরকমই যে আগের মানুষ যেরকম ডেলিভারি হতো অত সচেতন ছিল না, এখন মানুষের সচেতনতা বেড়েছে এবং রোগ নির্ণয়ও বেড়েছে, এবং আমরা প্রথম যে নর্মাল ডেলিভারিগুলো আমরা অ্যালাউ করি তার ভিতরেও দেখা যায় যে অসুবিধা বা সমস্যা তৈরি হচ্ছে। বাধাগ্রস্ত প্রসব, যেটা নাকি অবস্ট্রাক্টেড লেবার, প্রলং লেবার, এগুলো যখন তৈরি হয়, ম্যাটার্নাল ডিস্ট্রেস, ফিটাল ডিস্ট্রেস, তখন গিয়ে আমরা আর কেউ অপেক্ষা করতে পারি না। এই জন্যই সিজারিয়ান সেকশনের হার বেশি। আরেকটা কথা, অনেক নর্মাল ডেলিভারি গ্রামে বা ঘরে শুরু হয়, কিন্তু দেখা যায় যে শুরু হওয়ার একটা সময়ে রাত্রে সন্ধ্যার পরে সেই রুগীগুলো হাসপাতালের দিকে চলে আসে। যখন তারা সমস্যায় পড়ে যায় তখন হাসপাতালে চলে আসে। আমরা এটা দেখেছি যে হাসপাতালে যখন রুগী আসে, একটা মেয়ে সন্ধ্যার পরে হাসপাতালে আসা মাত্র মনে হবে, অবশ্যই এটাকে ভাবতে হবে যে সারাদিন সে চেষ্টা করে হাসপাতালে আসছে, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেখানে অবশ্যই সমস্যা আছে। এবং তখন কিন্তু আমরা সিজার ছাড়া আর কোনো নর্মাল ডেলিভারির জন্য সময় দিতে পারি না, কারণ নর্মাল ডেলিভারির একটা সময়কাল আছে। যেমন আপনারা যদি জিজ্ঞাসা করেন কতক্ষণ নর্মাল ডেলিভারি অপেক্ষা করা যায়, তো নর্মাল ডেলিভারির কতগুলা স্টেজ আছে সময়। যেমন ফার্স্ট স্টেজটা কাকে বলবো? প্রথম স্টেজ, যখন এই স্টেজটাকে বলা হয় সার্ভাইকাল ডাইলেটেশন, জরায়ুর মুখ খুলবে, এই সময়টা প্রথম যাদের ডেলিভারি হবে তাদের বেলায় একটা দীর্ঘকাল, যেমন 6 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত এটা সময় নেয়। কিন্তু যাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ডেলিভারি হবে তাদের বেলায় এই সময়টা একদম অর্ধেক কমে আসে, 2 ঘন্টায় ডেলিভারি, এই সময়টা জরায়ুর মুখ খুলে যায়। আবার দ্বিতীয় স্টেজ বা দ্বিতীয় ধাপটা হলো যখন বাচ্চাটা ডেলিভারি হয়, এটাকে আমরা বলি স্টেজ অফ এক্সপালশন, বাচ্চা ডেলিভারি হওয়ার সময়কাল। এইটা প্রথমবারের জন্য 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা, দ্বিতীয়বারের জন্য একটু বেশিও হতে পারে, দ্বিতীয়বারের জন্য এই সময়টা অনেক কম, আধা ঘন্টার ভিতরেই হয়ে যায়। আরেকটা আছে থার্ড স্টেজ, তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপে কি হয়? তৃতীয় ধাপে স্টেজ অফ আফটার বার্থ, যে ফুলটা বের হবে এই সময়টাকে তখন 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময়কাল ধরা হয়। সব মিলিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা স্টেজ মিলিয়ে ডেলিভারির সময়কাল আমরা ধরে থাকি 12 থেকে 16 ঘন্টা। এখন এই সময়টার পরে আমরা তাহলে কি বলবো? বিভিন্ন ধাপে বিভিন্ন সময়ে এটা কি ডেলিভারি কি বাধাগ্রস্ত হচ্ছে, ডেলিভারি হচ্ছে না কেন, তার কারণ নির্ণয় করতে হয়। কারণ নির্ণয়ে দেখা যায় যে জরায়ুর মুখ খুলে নাই, মায়ের ডিস্ট্রেস হচ্ছে, বাচ্চার ডিস্ট্রেস হচ্ছে, বাচ্চার হার্টবিট বেড়ে গেছে, 160-এর উপরে 180 হয়ে গেছে, বা 120-এর নিচে চলে আসছে, এগুলো ফিটাল ডিস্ট্রেসের লক্ষণ। বা বাচ্চার মল বা পায়খানা বের হচ্ছে, এগুলি কিছু কিছু সাইন সিমটম দেখে আমরা বাচ্চার সমস্যা, মায়ের সমস্যা আমরা বের করি। তখন আমরা তাকে নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে চাই না, তখন আমরা তাদের আত্মীয় স্বজন বা সবাইকে বলি যে এটা এমন এক পর্যায়ে ডেলিভারি হয়ে সময় চলে আসছে যে এখন তোমার বাচ্চাকে বাঁচাতে গেলে এবং রুগীকে নিরাপদ রাখতে গেলে, প্রসূতিকে নিরাপদ রাখতে গেলে সিজারিয়ানের শরণাপন্ন হতে হবে। এখন যতই দেশ উন্নত হোক, যেমন এটা ধরেন বাংলাদেশ বলেন, ইন্ডিয়ার বিভিন্ন রাষ্ট্র বলেন, বা শ্রীলঙ্কা বলেন, যে কোনো দেশ বলেন, এটা আগের থেকে, যেটা আগে 13% 15% ছিল, এখন এটা বেড়ে একদম 30% 40% হয়ে গেছে সিজারিয়ান সেকশন। এবং এরও অনেকগুলো কারণ আমরা নির্ণয় করতে পারি। যেমন একটা প্রসূতি যখন গর্ভবতী, সে যখন আসবে বলবে, এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। কেমন? প্রথম এক গ্রুপ আছে, তারা এসে বলবে আমি কিছুতেই সিজারিয়ান সেকশন করব না, আমাকে নর্মাল ডেলিভারি করাইতে হবে, এটা এক গ্রুপ। দ্বিতীয় গ্রুপ আছে, আমি নর্মাল ডেলিভারি চাই না, আমাকে সিজার করতে হবে, এটা আরেক গ্রুপ। আর তৃতীয় গ্রুপ আছে, যেটা নাকি এসে বলবে আমাকে পরীক্ষা নিরীক্ষা করেন,
আমার কি নর্মাল ডেলিভারি হবে? আপনি যা বলবেন, যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে দেখবেন, আর যখন যা লাগে আপনি ব্যবস্থা নেবেন। তাহলে এই 3 গ্রুপের ভিতরে আমাদেরকে তখন ডিসিশন নিতে হয়। কিছু কিছু মেয়েরা যখন বলবে যে আমি কিছুতেই নর্মাল অ্যালাউ করব না, আমাকে সিজার করে দেন, সেখানে আমরা বিপদে পড়ে যাই এবং আমরা বলবো তখন সে তো মানসিকভাবে প্রস্তুত নয়। তাহলে নর্মাল ডেলিভারির জন্য একটা প্রস্তুতি দরকার। কি কি প্রস্তুতি দরকার? তাকে এই গর্ভকালীন সময়ে তাকে চেক আপে থাকতে হবে। এই চেক আপের সময়ে আমরা ডাক্তাররা তার কোনো সমস্যা আছে কি না, তার নিজের শারীরিক সমস্যা বা এই কোনো রোগ বিরোগ, যেমন প্রেশার বেশি, প্রিএক্লাম্পসিয়া, ডায়াবেটিস, অন্য কোনো সমস্যা, এগুলো আছে কি না আমরা তাকে দেখব। এবং দ্বিতীয়ত তার গর্ভস্থ শিশুর অবস্থান, শিশুর কি সমস্যা অসুবিধা আছে কি না সেটাও আমরা আগে দেখব। শিশুর অবস্থান দেখতে হবে, শিশুর নর্মাল পজিশন আছে, বাচ্চার মাথা নিচের দিকে আছে কিনা, বা বাচ্চার অস্বাভাবিক অবস্থান আছে কিনা, ব্রিচ আছে, বাচ্চার নিম্নাঙ্গ নিচের দিকে চলে আসছে, আগে চলে আসছে, অথবা হাতের দিকে আগে চলে আসছে, ট্রান্সভার্স লাই, এগুলো আমাদেরকে আগে দেখতে হবে। যদি বাচ্চার অবস্থান স্বাভাবিক থাকে, মায়ের সব কিছু স্বাভাবিক থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে তখন বিচার বিবেচনা করতে হবে এই গর্ভবতী বা প্রসূতির বয়স কত। বয়স কিভাবে নির্ধারণ করে? বয়স যদি অতি অল্প সময় থাকে, 14-15 বছরে সে প্রথম গর্ভবতী, তখন একটা ঝুঁকি থাকে বেশি। অথবা যদি ও অনেক বয়সে বাচ্চা হচ্ছে, 35-40-এর মধ্যে, তখনও ঝুঁকি থাকে বেশি। এবং এই সময়কালটা দেখতে হবে। এবং যার প্রসূতির ডেলিভারি হবে তার যে হওয়ার যে রাস্তাটা, এটা আমরা বলি পেলভিস। এই পেলভিসের অবস্থা কেমন, তার ডেলিভারি হবে কি না, এই প্রসূতির উচ্চতা কতটুকু। এখন গ্রামে অনেক মেয়ে এখনও 14-15 বছরের বয়সে এবং এমন পাতলা, তার ওজন হইল 35 কেজি, 40 কেজি, সে গর্ভবতী এবং তার সন্তান ডেলিভারি হবে। তাকে কিছুতেই তখন বিচার করা যায় না যে এর কীভাবে নর্মাল ডেলিভারি হবে। তখন তার বেলায় কিন্তু সিজারিয়ানের রেট বেশি হয়েছে, সিজার হওয়ার সম্ভাবনা বেশি। এবং আরও অনেকগুলো কারণ থাকে। এই সমস্ত কারণ দেখে আমরা গর্ভবতীকে নির্ণয় করতে পারি যে তোমার বেলায় নর্মাল ডেলিভারি হতে পারে, আমরা দেখব। এবং যখন নর্মাল ডেলিভারি হবে তখন আমরা কিভাবে বুঝবো যে আমার নর্মাল ডেলিভারি হবে, কখন আমার নর্মাল ডেলিভারি হবে? ছোট ছোট মেয়েরা এসে প্রশ্ন করে। আচ্ছা, নর্মাল ডেলিভারির কতগুলো বা ডেলিভারি কখন হবে তার কতগুলো সাইন বা আছে। সেরকম কীরকম? যে তার ব্যথা উঠবে, আমরা বলি ব্যথা উঠবে এবং ঘন ঘন ব্যথা হবে। এই ব্যথাটা আস্তে আস্তে ব্যথার তীব্রতা বাড়বে এবং ব্যথার যে মাঝখানের সময়কালটা এটা কমে আসবে, ঘন ঘন ব্যথা হতে থাকবে, আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকবে। ও তোমাকেই জানান দিবে যে এই ব্যথাটা অন্য সময়কার মতো না, এই ব্যথাটা একেবারে ভিন্ন রকম, এই ব্যথা বারে বারে হচ্ছে এবং বাড়ছে। এবং তোমার যে মহিলা আত্মীয় স্বজন আছে তারা দেখলেও বুঝতে পারবে যে না, এটা তোমার ডেলিভারি ব্যথা উঠে গেছে, তোমার এটা ডেলিভারির ব্যথা। আচ্ছা, আরেকটা সাইন হলো যা মাসিকের রাস্তায় অল্প সাদা স্রাবের সাথে রক্ত মিশ্রিত সাদা স্রাব, একটু ফোঁটা ফোঁটা রক্তর মতো অবস্থা, সাদা স্রাব বের হয়, এটাকে আমরা বলি শো। এইটা দেখা দেয়, এটাও একটা লক্ষণ যে ডেলিভারির সময় উপস্থিত। তৃতীয়, হঠাৎ করে তার পানি ভেঙে যেতে পারে, হঠাৎ করে বসে আসছে বা উঠে দাঁড়াইছে, একদম ঝপঝপ করে পানি চলে আসছে, এটাও আরেকটা ডেলিভারির লক্ষণ। তাহলে এই লক্ষণগুলি যখন দেখা দিবে তখন তোমাকে রেডি হতে হবে বা হাসপাতালে আসতে হবে। এখন প্রশ্ন যে আমার ডেলিভারি কোথায় হবে? আমি কি বাড়িতে থাকতে পারবো না? আমাকে কি হাসপাতালে অবশ্যই আসতে হবে? এখানে আবার তোমাকে আমাদের একটা ব্যবস্থা, একদিকে যেতে হবে। কীরকম? আমি বলবো, আমরা ডাক্তাররা বলবো যে সব ডেলিভারি হাসপাতালে হওয়া উচিত ছিল। হাসপাতালে হওয়াটাই নিরাপদ। সরকারি হাসপাতাল হোক, বেসরকারি হাসপাতাল হোক,
ক্লিনিক হোক, সেখানেই ডেলিভারি হওয়া নিরাপদ। সার্বক্ষণিক এখানে ব্যবস্থা নেওয়ার জন্য মানুষ আছে, যেমন মিডওয়াইফ আছে, নার্স আছে, ডাক্তার আছে, সব কিছু নির্ণয় করা যাবে। আমরা পার্টোগ্রাফ রাখি, সিটিজি রাখি, আলট্রাসোনোগ্রাম রাখি, এগুলো দিয়ে আমরা নির্ণয় করতে পারবো যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তোমার ডেলিভারির কতক্ষণ সময়, কতক্ষণ কি যাচ্ছে, এগুলো আমরা তখন বুঝতে পারি। এবং এই জন্যই বলবো যে হাসপাতালে ডেলিভারি হওয়া সবচেয়ে নিরাপদ। এটা 1 নম্বর। 2 নম্বর, হাসপাতালে কি সবাই এই যে এত এত ডেলিভারি হবে, সবাই কি হাসপাতালে আমরা নিতে পারবো? আমরা সেটাও কিন্তু পারবো না। হাসপাতালে কিন্তু অ্যাকোমোডেট করতে পারবে না। এই যে 100% ডেলিভারি হাসপাতালে হবে, এটাও কিন্তু একদিকে বলা যাবে সম্ভব না। এত হাসপাতালের এত এত সিটও নাই, এত কিছু নাই। তারপরেও যদি বাড়িতে ডেলিভারি হয়, সেটার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। কীরকম? বাড়িতে ডেলিভারির জন্য আগে থেকেই একটা অভিজ্ঞ নার্স অথবা মিডওয়াইফ ব্যবস্থা করে রাখতে হবে। এখন সিএসবিএ ট্রেনিংপ্রাপ্ত অনেক মিডওয়াইফ আছে যারা গ্রামে ঘরে ঘরে গিয়ে ডেলিভারি করায়। সেরকম যদি ব্যবস্থা থাকে এবং আগে থেকে যদি ওই প্রসূতিকে বলে দেওয়া থাকে যে তোমার নর্মাল ডেলিভারি হতে পারবে, তুমি ব্যবস্থা নিবে, তখন সে গ্রামে থাকবে এবং ওই অভিজ্ঞ নার্স বা মিডওয়াইফ দিয়ে ডেলিভারি করাবে। ওই অভিজ্ঞ নার্স বা মিডওয়াইফ প্রয়োজন বোধে তার কোনো সমস্যা হলে বা বিপদে পড়লে সে তখন আরও অভিজ্ঞ ডাক্তারের বা নিকটবর্তী ক্লিনিক, হাসপাতালের নেওয়ার ব্যবস্থা যেন করতে পারে, সেই রেফার করার ব্যবস্থাটা সে করতে পারবে। এবং তার জন্য আমরা আগে থেকে বলি, সাথে তোমার গ্রামে কোথায় যানবাহন আছে, কার ঠেলা গাড়ি আছে, কার সিএনজি আছে, সেটা তুমি ব্যবস্থা করে রাখো, ফোন নাম্বার নিয়ে রাখো। এবং কোনো সময় যদি ব্লাড লাগবে, তোমার ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে কোনো মানুষজন যারা আছে তাদেরকেও তুমি ফোন নাম্বার রেখে দিবে, যে বিপদে শোনো সেই ফোন নম্বরগুলো নিয়ে তোমরা হাসপাতালে আসতে পারো। হাসপাতালে আসলে যদি তার সিজার লাগে, তাহলে তো টাকা পয়সারও ব্যাপার আছে। আমরা সেই জন্যই একটা গর্ভবতীকে প্রথম থেকে বলে রাখি, কেমন প্রথম থেকেই তাকে বলি তুমি টাকা পয়সা জমাও, নির্দিষ্ট একটা টাকা 5,000 হোক 10,000 হোক, তোমাকে এই 8-9 মাস পরে এই সময়ে, বিপদকালীন সময়ে তোমার লাগতে পারে। এই টাকা পয়সাটা জমানো, সাহায্যকারী, যানবাহনের ব্যবস্থা, এইগুলো ব্যবস্থা, এবং কে ডেলিভারি করাবে তাকে ব্যবস্থা করা, সব কিছু আমাকে রেডি রাখতে হবে। তাহলেই আমি বাড়িতে নর্মাল ডেলিভারি করানো অ্যালাউ করতে পারি। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।